আপনার কাছে সবচেয়ে প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি 5ই আগস্ট পর্যন্ত এসবির প্রধান ছিলেন, অর্থাৎ রাষ্ট্রের কাছে থাকা সবচেয়ে সংবেদনশীল রাজনৈতিক এবং নিরাপত্তা গোয়েন্দা তথ্য আপনার টেবিলে আসতো। এখন এতদিন পরে দাঁড়িয়ে আপনি কি পরিষ্কার করে আমাদেরকে বলবেন যে জুলাই আন্দোলনের আড়ালে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার যে সুপরিকল্পিত মেটিকুলাস ডিজাইনের কথা ডক্টর ইউনূস বলেছিলেন, সেটি আপনাদের গোয়েন্দা মূল্যায়নে ধরা পড়েছিল কিনা? ধরা পড়লে কোনো বিদেশি রাষ্ট্র এতে বা দেশি কারা এতে যুক্ত ছিল এবং আপনি কাকে সতর্ক করেছিলেন? 3টি প্রশ্ন এখানে। থ্যাংক ইউ, আপনাকেও অনেক ধন্যবাদ এবং সেই সাথে এই প্রোগ্রাম যারা দেখবেন সবাইকে আমি অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, 5ই আগস্ট 2024 আমাদের জাতির জীবনে, বাংলাদেশের ইতিহাসে যে জঘন্য একটা অধ্যায়ের সূচনা হয়েছিল, সেই প্রসঙ্গে আমি আজ এই প্রথমবারের মতো অন ক্যামেরা কথা বলছি। হ্যাঁ, আমি 5 তারিখ নয়, শুধু আমি অগাস্টের 13 তারিখ পর্যন্ত এসবির চিফ ছিলাম। কিন্তু যদিও আমাকে 5 তারিখের পর থেকে আসলে ফাংশনাল কোনো রোল আমার ছিল না, বাট আমি তখনও, যেহেতু আমার বদলি হয় নাই, আমি পদ হোল্ড করছিলাম। তো স্পেশাল ব্রাঞ্চ মূলত গোয়েন্দা সংস্থা, একটা নন অপারেশনাল ইউনিট বাংলাদেশ পুলিশের, এবং এটা মূলত সরাসরি, যদিও অ্যাডমিনিস্ট্রেটিভলি ইন্সপেক্টর জেনারেল বা হোম মিনিস্ট্রির অধীনে, কিন্তু সাধারণত তাদেরকে রিপোর্ট করার পাশাপাশি সরাসরি সরকার প্রধানের কাছে রিপোর্ট গুলো যেত, স্পেশাল রিপোর্ট গুলো যেত, বা কিছু রুটিন রিপোর্টও যেত, পাশাপাশি সংশ্লিষ্ট যারা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও যেত। তো জুলাই ব্যাপী, অর্থাৎ 24 সালের জুলাই ব্যাপী, যেহেতু জুন মাসের একটি রায়কে কেন্দ্র করেই ঘটনার সূচনা, সেই ঘটনার সেই যে রায়, সেই রায়টি হয়েছিল জুনের প্রথম দিকে, যেখানে কোটা ব্যবস্থা, অর্থাৎ 2018 সালে শুরু হওয়া কোটা আন্দোলন, যেটি বেশ গতি পেয়েছিল, একটা পর্যায়ে সরকার ডিসিশন নেয় এবং সেই অনুযায়ী তারা সমস্ত কোটা পদ্ধতি বাতিল করে। কিন্তু পরবর্তীতে 2021 সালে একটা রিটের ভিত্তিতে, অর্থাৎ ফ্রিডম ফাইটার্সদের সন্তানদের পক্ষ থেকে বা তাদের সন্তান সন্ততিদের পক্ষ থেকে একটা রিট করা হয় যে এই কোটা ব্যবস্থা পুনরায় চালুর জন্য। অ্যাকর্ডিংলি হাইকোর্ট রায় দেওয়ার পর থেকেই আসলে এক ধরনের অসন্তোষ সৃষ্টি হয় ছাত্রদের ভিতরে, এবং এটি মূলত তখন, যেহেতু এটি ছিল জুন মাস, মানে এটা ঈদের ঠিক আগে আগে, ফলে ওই সময়টাতে টুকটাক কিছু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বা আরো দু একটা বিশ্ববিদ্যালয়গুলি কিছু বক্তৃতা বিবৃতি এসেছিল। তো স্পেশাল ব্রাঞ্চের কাজ হলো মূলত তথ্য সংগ্রহ, সেই তথ্য প্রসেস করে সেটাকে ইন্টেলিজেন্স আকারে রূপ দিয়ে সেটি সরকারকে মানে সরবরাহ করা, সরকার প্রধান এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে সরবরাহ করা, এবং সেই সাথে কিছু সাজেশন থাকতো যে কি কি করলে এই, অর্থাৎ কেন ঘটনার সৃষ্টি হয়েছে, এটার ফলাফল কি হতে পারে, এবং সেই সাথে সম্ভাব্য উত্তরণের জন্য কি কি করা উচিত। আমাদের রিপোর্টের, স্পেশাল ব্রাঞ্চের রিপোর্টের মানে মোটামুটি এটা টিপিক্যাল একটা ধরন। তো সেই ক্ষেত্রে আমার যতদূর মনে পড়ে যে জুন মাসের বোধহয় মাঝামাঝির দিকে ঈদ ছিল, তার আগেই সর্বশেষ ওয়ার্কিং ডেতে আমরা সরকারের কাছে একটা রিপোর্ট পেশ করি। সেই রিপোর্ট সরকার প্রধান ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং ইন্সপেক্টর জেনারেলের কাছেও কপি যায়, এবং যতদূর মনে পড়ে ঢাকার কমিশনারের কাছে, পুলিশ কমিশনারকেও। সেখানে আমরা বলি যে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, এই কারণে আপাতত হয়তো এটা নিয়ে খুব বেশি হইচই হবে না, কিন্তু জুনের শেষ দিকে যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়, তখন এটা নিয়ে
একটা সমস্যা তৈরি হতে পারে, এবং এটা নিয়ে সেই 18-র মতো আরেকটা মানে আন্দোলন সেটি শুরু হতে পারে। এবং সেই ক্ষেত্রে সেই আন্দোলন, কারণ আমরা জানি যে সরকার বিরোধী পক্ষগুলো, নানা পক্ষ কোনোভাবেই যেহেতু সরকারকে বিপদে ফেলতে পারছিল না, এবং সেই রিপোর্টেই সতর্ক করা হয় যে এই ধরনের অবস্থা তৈরি হলে সেইটা সুযোগ দেশি বিদেশি যারা সরকারের বিরুদ্ধ শক্তি আছে তারা সেই সুযোগ নিতে পারে। তো এইটাই তো ফলে সুপারিশ ছিল যে দ্রুত এটা কথাবার্তা বলে, সব পক্ষের সাথে কথা বলে আদালতের রায়ের বিরুদ্ধে সরকার আপিল করে যাতে একটা মানে সমঝোতায় পৌঁছানো যায়। এটি ছিল আমাদের জুন মাসের মানে ঈদের আগের রিপোর্টটা, প্রথম রিপোর্ট কোটার উপরে। এরপরে পর্যায়ক্রমে আমরা মানে আরো 15টি, অর্থাৎ স্পেশাল ব্রাঞ্চ মোট 16টি রিপোর্ট দিয়েছে এই কোটা আন্দোলনে, জুন জুলাই মিলে। জুন মাসে একটাই বা শেষ দিকে দেওয়া হয়েছিল কিনা আমার মনে নাই, বাট 4 তারিখ রাত পর্যন্ত, অর্থাৎ 4 আগস্ট পর্যন্ত আমরা রিপোর্ট দিয়েছি। তো এই আন্দোলনটা শুরুর দিকে একেবারেই ছাত্রদের ভিতরে যদিও সীমাবদ্ধ ছিল, কিন্তু জুনের শেষ দিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে সাথে এক ধরনের সভা সমিতি মানে বিক্ষোভের শুরু হয়। কিন্তু কথা মানে তখনই তারা আলটিমেটাম দিতে শুরু করে যে জুলাই মাসের ভিতরে, অর্থাৎ জুনের 30 তারিখের ভিতরে সমস্যার সমাধান না হলে জুলাই থেকে তারা বিক্ষোভ কর্মসূচিতে যাবে, বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। তো এটি শুরুতে বলা যায়, মানে আমি যতটুকু দেখেছি স্পেশাল ব্রাঞ্চের চিফ হিসেবে, এটি শুরুতে ছাত্রদের একটা আন্দোলন ছিল। তো কিন্তু পরবর্তীতে এই আন্দোলন যখন আস্তে আস্তে একটু শক্তিশালী হয়, কারণ এটি একটা পপুলার ডিমান্ড ছিল যে কোটা পদ্ধতি, তো ওদের কিন্তু কোটা পদ্ধতি বাতিল, অর্থাৎ আগের জায়গায় ফেরত যাওয়া, সেটা ওদের দাবি ছিল না। শুরুর দিকে সংস্কার অর্থাৎ কোটার যে পার্সেন্টেজ সেটা কমিয়ে আনা, সেটাই ছিল দাবি। কিন্তু এই দাবিটা আসলে শুরুর দিকে এটা খুব পপুলার ডিমান্ড ছিল, কারণ এটা শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তান সন্ততি এবং বেনিফিশিয়ারি ছাড়া বাদ বাকি প্রায় সাধারণ, এবং শুরুর দিকে আমি দেখেছি ছাত্রলীগেরও অনেকে সেই পরবর্তীতে যে শব্দ চালু হয়েছে গুপ্ত বা মেইন স্ট্রিমের অনেকেও মানে ইয়েতে না নামলেও, বিক্ষোভ কর্মসূচিতে অংশ না নিলেও তাদের সায় ছিল। কিন্তু এটা কমপ্লিকেটেড হতে থাকে জুলাইয়ের মাঝামাঝি থেকে, পরিস্থিতি আসলে ভিন্ন দিকে যেতে থাকে, এবং এই আন্দোলনের সাথে ক্রমাগত রাজনৈতিক সরকার বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো সেগুলো যুক্ত হতে থাকে, এবং যুক্ত হতে হতে কিছু বিদেশি শক্তি তারাও এটার সাথে যোগ দেয়। যারা নাম দিয়েছিলেন সেই বিদেশি শক্তি? হ্যাঁ, আমরা নাম দিয়েছি, এবং এই বিদেশি শক্তি যে কার্যকর এইরকম একটা রিপোর্ট আমি এরকম একটা নয়, 2টি রিপোর্ট, যে এই যে অর্থাৎ 24 অগাস্ট মাসের 8 তারিখে যে সরকার গঠিত হলো, যে বলা যায় যে এখন দেশের মানুষই বলছে যে একটা কলঙ্কিত সরকার, যেটা ইন্টারিম গভর্নমেন্ট, সেই সরকারের একটা রূপরেখা, সেটা 2023 সালের মার্চ মাসে একটা রিপোর্টে যে আবারও আপনাকে এই প্রশ্নটি করি, আপনি আবারও বলেন। 2023 সালের মার্চ মাসে আপনি এরকম একটি রিপোর্ট দিয়েছিলেন যেখানে 2024 সালে এরকম একটি সরকার গঠিত হতে পারে, তার একটি রূপরেখা আপনি দিয়েছিলেন। কারা কারা থাকতে পারে তাও কি দিয়েছিলেন? হ্যাঁ, এবং যাদের নাম ওখানে উল্লেখ ছিল তারা অনেকেই উপদেষ্টা হয়েছে, কেউ কেউ বিভিন্ন কমিশনের চেয়ারম্যান হয়েছে, চেয়ারপারসন বা চেয়ারম্যান হয়েছে বা সদস্য হয়েছে, এবং বাকিরা না হলেও, যেমন 2-1টা পত্রিকার সম্পাদকেরও নাম ছিল পরবর্তীতে, যদিও তারা শেষ পর্যন্ত রক্ষা পায়নি, তারাও এই কলঙ্কিত সরকারের মানে এই করাপ্টিং এজেন্টদের মানে হামলা শিকার হয়েছে, তাদের নামও ওখানে ছিল। এবং মে মাসে যখন অর্থাৎ 23 সালের মে মাসে যখন
এই যে স্যাংশন, ভিসা স্যাংশন আসার এক দুদিন, র্যাবের উপরে ভিসা স্যাংশন এলো যে, না র্যাবের উপরে নয়, র্যাবের উপরে এসছে সেটা আরো আগে, 22 সালে, হ্যাঁ সরি 22 সালে। এটা 23 সালে যখন ওই যে ভিসা স্যাংশন হলো, বিভিন্ন জনের নামে ভিসা স্যাংশন দেবে, যারা এইরকম একটা মে মাসের শেষ দিকে ইউএস গভর্নমেন্ট ইস্যু করে বা ইউএস এম্বাসি ঢাকা ইস্যু করে। তো সেইটা দু একদিন আগে আমি আরেকটা রিপোর্ট দিই যে একটা কিছু আসছে, যেটা এই, তো এই বিষয়টা আমরা অবহিত ছিলাম এবং কোন কোন দেশ এটার সাথে অংশগ্রহণ করতে পারে। তো তো এই রিপোর্টটা যে কোনো ভাবেই মনে হয় আমার কোনো ডিভাইসে থেকে গিয়েছিল। তো এই রিপোর্টটা আমি পরে মিলিয়ে দেখলাম, যেহেতু 23 সালের ঘটনা, যে মানে এটা 24 সালের সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে আমি রিপোর্টটা রিট্রিভ করতে পারি। তো রিপোর্টের কপিটা যেহেতু ড্রাফট কপিটা, তো সেখানে দেখলাম যে বলা যায় যে কম বেশি 90% মিলে গেছে। সত্যতা সরকারের রেসপন্স কি ছিল আপনার সেই রিপোর্টের পরে? এই রিপোর্ট আসলে এখন যেহেতু আর আমি সরকারি চাকরিতে নাই, এখন তো বলাই যায় এই রিপোর্টটি আমি প্রথম যে রিপোর্টের কথা বললাম মার্চ মাসে, সেটি আমি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে দিয়েছিলাম সরাসরি হস্তান্তর করার পর, উনি ওটা পড়েছিলেন। তো এখানে ইন্টারেস্টিং বিষয় যেটা শেয়ার করা যায় সেটি হলো, আমার ওখানে রিপোর্টে উল্লেখ ছিল যে ডক্টর ইউনূস বয়সজনিত কারণে, সেই যে তখন একটা আমার বক্তব্য ছিল জাতীয় সরকার, কিন্তু হয়েছে ইন্টারিম সরকার, বাদ বাকি সব মিলে গেছে। তো সে হয়তো বয়সজনিত কারণে সরাসরি নিজে থাকবে না, তার প্রতিনিধি হিসেবে 2-3 জনের নাম ছিল যে এদের কাউকে সে এই জাতীয় সরকারের প্রধান করতে পারে, ডিপলিটিসাইজেশন যেটা আর কি। তো সেইটা মাননীয় প্রধানমন্ত্রী পুরো রিপোর্টটা বোধহয় 7-8 পৃষ্ঠার একটা রিপোর্ট, এটা একটা গবেষণাপত্রের মতো বলতে পারেন। তো উনি পুরোটা পড়লেন, পড়ে ওই জায়গায় এসে উনি আমাকে বললেন যে তুমি জানো না ইউনূসের মতো লোভী লোক, ক্ষমতা লোভী, ও নিজেই হবে, দেখবা ও নিজেই হতে চাইবে। তো আমি তখন আমার একটু খটকা লেগেছিল, কারণ আমি ডক্টর ইউনূসকে কখনো সামনাসামনি দেখি নাই, তার সাথে কখনো আমার কথা হয় নাই, তার কোনো সভা সেমিনারে আমার যাওয়ার সুযোগ হয় নাই, আমি দূর থেকে দেখেছি, মানে কিন্তু আমি আসলে তাকে ওই সময়ও চিনতে পারি নাই। তো মাননীয় প্রধানমন্ত্রী ওই সময় আমাকে বলেছিলেন যে তুমি চিনো না ওরে, ওর মতো লোভী লোক, ও মরার আগের দিন পর্যন্ত ক্ষমতার লোভ ছাড়বে না, এবং ওই এটা মূল হবে, দেখবা যদি এরকম একটা কিছু হয়। তো সেই কথাটা আমার পরবর্তীতে আমার বারবার আমার মনে হয়েছে যে আসলে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ডক্টর ইউনূসকে চিনতে পেরেছিলেন যে এরকম একটা প্যাথোলজিক্যাল লায়ার। কিন্তু মনিরুল ইসলাম, উনি জানতে পারলেন, আপনারা রিপোর্ট দিলেন, কি ব্যবস্থা নিল সরকারের পক্ষ থেকে, কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? সরকারের পক্ষ থেকে তখন এটি উনি পুরোপুরি রিপোর্টটা এন্ডোর্স করেছিলেন এবং অ্যাকনলেজও করছিলেন বেশিরভাগ পয়েন্টস এর সাথে। তো এটি ছিল যে এটা আমাদের ছিল যে এটা প্রেডিকশন ছিল যে ইয়ার শেষ দিকে, অর্থাৎ ইলেকশনটাই হতে দেবে না 24-এর, এই ইলেকশনের আগে 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 বা পরে এটা হবে। তো ইলেকশনটা তো আসলে হয়ে গেল শেষ পর্যন্ত, এবং ইলেকশনের আগে এই ধরনের একটা প্রচেষ্টা হয়েছিল, মানে আমরা পরবর্তীতে যেটা মিলিয়ে দেখেছি সেটা হলো 28 অক্টোবর 2023 যে বিএনপি জামাতের সমাবেশ। তো ওইটাকে টার্গেট করে, তো ওইটা তো আসলে যেহেতু এটা কন্ট্রোল করা সম্ভব হয়, তো কন্ট্রোল করে ফেলার কারণে তখন আসলে ওই শকটা, ওই ব্লু প্রিন্টটা বাস্তবায়ন হয় নাই। কিন্তু একটা সমস্যা হয়েছে, ইলেকশন পর্যন্ত সরকার এবং মানে সরকারি দল, সরকার এবং মানে গভর্নমেন্ট মেশিনারি যারা ছিল, গোয়েন্দা সংস্থা সহ সবাই কিন্তু ইলেকশনটা হয়ে গেল, নতুন সরকার হয়ে যাওয়ার কারণে তখন কিছুটা কমপ্লেসেন্ট হয়ে গিয়েছিল, গা ছেড়ে দিয়েছিল বলতে চাই, গা ছেড়ে দিয়েছিল, সেটা বললেই বোধহয় ভালো হয়, যে আগামী মানে আন্দোলন হইলেও
তিন বছর পরে চতুর্থ বছর বা শেষ বছরে গিয়ে আন্দোলন হয়, এটাই তো আসলে আমরা রেওয়াজ দেখেছি। তো ওই রকম একটা গা ছাড়া ভাব আসলে চলে এসেছিল। তো এই কমপ্লেসেন্সির কারণেই তখন অনেকে বলেছে যে এই সরকার টিকবে না, কিন্তু আমরা মিলাতে পারিনি। তো পরবর্তীতে মিলাতে গিয়ে আমরা যেটা দেখেছি যে এটা আসলে এই প্রক্রিয়াটা শুরু হয় 2019 থেকে। মেটিকুলাস ডিজাইনটি আপনি বলছেন 2019 থেকে শুরু হয়েছে। 2019 থেকে, কারণ এটি যারা এই 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 যে ডিপ স্টেট যেটা বলা হয়, এই কথিত ডিপ স্টেট, এইটা তো অফিসিয়াল কিছু না, অফিসিয়াল না আবার অফিসিয়ালও। এই প্রসেসটা তো শুরু হয়েছে 2006 থেকে। আমরা দেখেছি 7-8 এটা ফেল করার পর তারা দেখেছে এবং তারা চিন্তা করেছে যে যেহেতু আওয়ামী লীগ সরকারের পরিবর্তন করতে হবে, সেই সরকারকে তারা মনে করেছিল যে 18-তে এই সরকার পরিবর্তন হয়ে যাবে 18-এর ইলেকশনের মাধ্যমে। তো 18-এর ইলেকশনে এই সরকার দেখলো যে এই সরকারকে ইলেকশনের মাধ্যমে মানে এই সরকারকে আউট করা সম্ভব নয়। এবং তাদের এই ডিপ স্টেট তাদের গবেষণায় এবং তাদের পর্যবেক্ষণে দেখেছিল, এবং তাদের লোক তো নানা স্তরে ছড়ানো ছিটানো ছিলই, দেখেছিল যে এইটা যদি অর্থাৎ রাজনৈতিক দলের পক্ষে সরকারের পতন ঘটানো, আন্দোলন করে মানে অর্থাৎ কনভেনশনাল ওয়েতে সরকারের পতন ঘটানো ও কনভেনশনাল মুভমেন্টের মাধ্যমে সরকারের পতন ঘটানো সম্ভব নয়। তো সেই কারণেই তারা দেখলো যে দুটো আন্দোলনকে তারা আসলে টেস্ট কেস হিসেবে নিয়েছিল। একটা হলো আপনার মনে আছে নিরাপদ সড়ক আন্দোলন, যখন সরকারকে বেশ বেকায়দায় ফেলে দিয়েছিল, এবং পরবর্তীতে 2018 সালের কোটা আন্দোলন। এই তখনই এই ডিপ স্টেট তারা ডিপ স্টেট এবং ডিপ স্টেটের যারা এজেন্ট বাংলাদেশে আছে, তারা মানে তারা একটা সিদ্ধান্তে উপনীত হয় যে যদি কোনো কিছু করতে হয় অর্থাৎ পরিবর্তন ঘটাতে হলে এটা ছাত্রদেরকে, তরুণদেরকে এই কাজে লাগাতে হবে। তো সেই লক্ষ্যেই তারা আগে থেকেই যেহেতু তাদের এই তরুণদের তারা, এবং ততদিনে বৈশ্বিক ভাবে অনেকগুলো কালার রেভলিউশন হয়ে গেছে, কালার হয়ে গেছে টেস্ট কেস গুলো তারা একেবারে বাস্তবে রূপ লাভ হয়েছে। 14 সালে তো দেখলাম আমরা ইউক্রেনে যেটা হলো, এবং পরবর্তীতে আরো কিছু কিছু জায়গায় পাকিস্তানে অবশ্য কালার রেভলিউশন বলা যাবে না, একদমই নয় এটা। শ্রীলঙ্কা বা পাকিস্তানের বিষয়টা একটু ভিন্ন ছিল। তো বাংলাদেশে তো ওই অবস্থাটা আমরা আশঙ্কা করছিলাম যে যেমন শ্রীলঙ্কার ঘটনাটি যখন ঘটে, তখন শ্রীলঙ্কার ঘটনার যে রেশ বাংলাদেশেও ওইটার ইম্প্যাক্ট কি পড়তে পারে অর্থনৈতিক ব্যবস্থা। তো সেটা আসলে করোনার কারণে আমাদের অর্থনীতিতে বেশ সমস্যা ছিল, তারপর ইউক্রেন যুদ্ধের কারণে তো আসলে ইকোনমিক ক্রাইসিস কিছুটা ছিল, কিন্তু সরকার প্রধানমন্ত্রী তার যে স্টেটমেন্টশিপ সেটা দিয়ে ম্যানেজমেন্টের মাধ্যমে সেগুলো কিন্তু সামাল দিয়েছিল। তো ফলে কিন্তু এই যে এজেন্টদের প্রশিক্ষিত করা নানা প্রোগ্রামের শ্রদ্ধাবরণে ডিপ স্টেট একটা মানে তারা বিকল্প শক্তি যেটা তৈরি করছিল, কিন্তু তারা ঠিক কখন এটাকে কাজে লাগাবে সেই বিষয়টা হয়তো স্থির ছিল না। কিন্তু এই যে আমি আবার ফিরে যাই জুলাই মুভমেন্টের মাঝামাঝি যখন দেখলো যে এটা ব্যাপক মানুষের মানে ছাত্রদের এটার অংশগ্রহণ আছে, তখন তারা সেটার সাথে ইনভলভ হয়ে যায়। এবং আমি যদিও জুলাইতে কিছুদিন আমি দেশের বাইরে ছিলাম, আমি একটা প্রোগ্রামে নিউ ইয়র্কে ছিলাম 13ই জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত। তো কিন্তু মানে আমি পরবর্তীতে শুনেছি যে এই 13-14 তারিখের দিকে জুলাই মাসের মানে ঢাকার একটা এম্বাসিতে মিশনে আর এক অ্যাম্বাসেডর আসে এবং তারা বিএনপি এবং জামাতের সাথে মিটিং করে। তো 13 এবং 14 জুলাই বলছেন আপনি? 13 কিংবা 14 জুলাই হবে, আমি যেটা পরবর্তীতে আমি জানতে পেরেছি, কারণ আমি যেহেতু ট্যুরে মানে ট্রাভেল করছিলাম ওই সময় আমি জানতে পারিনি।
পরবর্তীতে আমি জানতে পারি। তো এইটা তো অর্থাৎ এই তখন থেকে আর কি। এবং আপনার মনে আছে যে শুরুর দিকে রাজনৈতিক বিশেষ করে বিএনপির যে মহাসচিব বারবার বলছে যে আমরা নাই 18-19 তারিখের দিকে উনি বলছেন, মহাসচিব বলছেন যে আমরা এই আন্দোলনের সাথে নাই, ছাত্রদের আন্দোলন সমর্থন করছে। তো তো ফলে এই সময়টাতে এই ডিপ স্টেট তারা দেখলো যে এই সুযোগটাকে তারা কাজে লাগাতে পারে। তখনই তাদের নানা দিকে যে এজেন্ট ছিল, বিশেষ করে বিদেশে কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট, দেশের ভিতরে এবং বাইরে অনলাইন অ্যাক্টিভিস্ট, এদের কাজে লাগায় এবং 14 তারিখের মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রেস কনফারেন্সের বক্তব্য সেইটাকে টুইস্ট করে সরিয়ে দেয়। 15 তারিখে মাননীয় ওই সময়কার যোগাযোগ মন্ত্রী এবং বিএনপির আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উনার বক্তব্যকে এক ধরনের টুইস্ট করে এটা কেউ ছড়িয়ে দেয় এবং 16 তারিখে রংপুরের আবু সাইদ ঘটনাটি সেটি থেকে তখন মোটামুটি সকল যারা বিদেশি শক্তি এবং বিদেশি শক্তি যারা ছিল, যারা কোনোভাবেই আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চাচ্ছিল না, তারা তখন সর্বশক্তি নিয়োগ করে। এবং আমি একটু মনিরুল ইসলাম আপনার কাছে প্রশ্ন করি, সেটা হচ্ছে ধরুন আমরা দেখতে পেলাম যে অনেকগুলো অ্যাক্টরকে অ্যাক্টিভেট করা হলো এবং পরবর্তীতে তো প্রমাণ হচ্ছে এই ধরেন 7.62 রাইফেলের গুলি থেকে শুরু করে স্নাইপার রাইফেলের গুলি থেকে শুরু করে এবং এই যে জানালায় বাড়ির ভেতর দাঁড়িয়ে থাকা মানুষকে গুলি করা হয়, যেটা বলা হয়েছে র্যাব গুলি করেছে হেলিকপ্টার থেকে। পরবর্তীতে দেখা গেল যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি, ওখানে কেউ না কেউ স্নাইপার গুলি করেছিল। এই পুরো ডট গুলো মেলালে তাহলে, এবং আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া পরবর্তীতে একটি সাক্ষাৎকারে বলেছেন তাদের সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি ছিল, তারা নিশ্চয়ই দেশের ভিতর ট্রেনিং নিয়েছিল, তাদের অস্ত্র এসেছিল। এবং আমি পরবর্তীতে আমার রিসার্চ বলছে যে কিছু অস্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জ্ঞাতসারে বাংলাদেশে প্রবেশ করেছিল। আপনি এই বিষয়ে আমাকে যদি একটু আলোকিত করেন। দেখুন, অবৈধ অস্ত্রের সংগ্রহ করা কোনো কঠিন কাজ নয় বাংলাদেশের মতো দেশে। এখানে ভারতে অনেক জায়গায় এই অবৈধ অস্ত্রের কারখানা আছে, যেটা সরকারের অজ্ঞাতসারেই হয়। তারপরে মিয়ানমারে একটা ইনসার্জেন্সি অবস্থা চলছে বাংলাদেশের সীমান্তে, সেখানে আরসা আরএসও এর কাছে অস্ত্র আছে আরাকান আর্মির কাছে। ওইদিকে কুকি চীন যেটা, তাদের কাছে অস্ত্র আছে। ইন্ডিয়ার অনেকগুলো ইনসার্জেন্ট গ্রুপ আছে যাদের কাছে অস্ত্র আসে। আমরা তো 10টা তো সেটা ইনসার্জেন্ট গ্রুপগুলোকে যেমন নানাভাবে আইএসআই তাদের সাপোর্ট করে, অস্ত্র সরবরাহ করে। আমরা 10 ট্রাক অস্ত্রের কথা জানি। এইরকম 10 ট্রাক যে হয়তো একটা ধরা পড়েছে, বাকি 10 ট্রাক না হোক 2-5 ট্রাক তো বিভিন্ন সময় এসছে, যেটা আসলে আমাদের যেহেতু নিরাপত্তা ব্যবস্থা বর্ডার সুরক্ষা তো এত স্ট্রং নয়, তো সেটা সম্ভব। তো ফলে অবৈধ অস্ত্র তো, এবং বাংলাদেশেও কক্সবাজারের মহেশখালী এবং চকরিয়া এবং ঈদগাহ বলে, ওই জায়গায় এই অস্ত্র লোকাল অস্ত্র বহু বছর ধরে কিছু মানুষ বানায় দেশি অস্ত্র। তো ফলে মানুষ তো কার্যকর গুলি করা তো আসলে কোনো হাত কামারের দোকানেই বানাক আর যেখানেই বানাক, গুলি ফুটলেই তো হলো, এটা তো মানুষ মারে। আর আমরা জানি যে বিভিন্ন সময় আন্দোলনের গতি বৃদ্ধি করার জন্য, যেমন কয়েক বছর আগে আমাদের একজন রাজনৈতিক নেতা যিনি মাহমুদুর রহমান মান্না, তার একটা বক্তব্য কিন্তু ভাইরাল হয়েছিল, যে উনি বলছিল যে একটা লাশ পড়লে তখন ডাকসুতে একটা লাশ পড়লে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা লাশ পেলে হ্যাঁ, তো এইটার তো ফলে সকল ধরনের যে তৎপরতা তাদের ছিল ডিপ স্টেট এবং তাদের এজেন্টদের, পাশাপাশি সরকার বিরোধী শক্তিগুলো এবং হিজবুত তাহরির,
তারপরে আনসার ইসলাম, হেফাজতের একটা অংশ, উগ্র অংশটা, এরা সবাই কিন্তু এটার সাথে ইনভলভ হয়ে গিয়েছিল। পাশাপাশি আমরা জানি যে